হ্যালো, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির স্পোর্টস অনুষ্ঠানে। আমি ফয়সাল তিতুমির আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তের বেশ ব্যস্ত সময় চলছে। ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয়েছে। সেই ক্যাম্পের একটা অংশ বাংলাদেশ টিম চলে গিয়েছে অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজ খেলতে। সামনে আসছে নেদারল্যান্ডস, তারপর এশিয়া কাপ। এছাড়া সবার আরেকটা দিকেও আছে পাখির চোখের মতো, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। আর এই সব কিছু নিয়ে কথা হবে। আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন দুজন ভেরি স্পেশাল গেস্ট। অ্যাকচুয়ালি আমার খুবই পছন্দের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন আরও একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র জার্নালিস্ট, এবং যিনি পাশে বসে থাকলে আমরা তার কাছ থেকে এত কিছু জানতে পারি, আরিফুর রহমান বাবু। বাবু ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ তিতুমির। সো আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টসে। আমি একটু জাভেদ ওমর বেলিম আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশ টিমের এই মুহূর্তে নেদারল্যান্ডস আসতে যাচ্ছে সামনে, এবং 3টা ম্যাচই হচ্ছে সিলেটে। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এখন কাজ করেছেন, বিভিন্ন জায়গায় যেতে হয়েছে আপনাকে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লক্ষ্য ছিল এশিয়া কাপের আগে একটা সিরিজ আয়োজন করা। সেটার জন্য সিলেটে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটা আপনি কি মনে করেন যে এটা একটা আদর্শ প্রস্তুতি হতে পারে বাংলাদেশ দলের জন্য? না, যদি ওইভাবে বলি মন্দের ভালো অলওয়েজ আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি জানেন যে আমরা সাম্প্রতিক সময় যে টি20 এই 2টা সিরিজ আমরা জয়লাভ করেছি। এছাড়া কিন্তু আমরা মাঠের ক্রিকেটের কথা বলছি, বাইরে তো অনেক কিছুই হচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু খুব ইম্পর্টেন্ট মাঠের ক্রিকেটটা। তো ওইটা আমরা ভালো খেলছিলাম না, বাট ভেরি গুড নিউজকে আমরা 2টা সিরিজ জয়লাভ করেছি, সেটা শ্রীলঙ্কাতে হোক আর এগেনস্ট এখানে পাকিস্তানের সাথে হোক। আরিফুর রহমান বাবু, একটু আপনার কাছে যাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ দল নিয়ে এখন আসলে যেটা হয়েছে 25 জনের একটা প্রিলিমিনারি স্কোয়াড দেওয়া হয়েছে, এবং সেখান থেকে একটা অংশ গিয়েছে এই টিমে। এই স্কোয়াডটা নিয়ে তো আসলে আলোচনার কিছু নেই। সামনে হয়তো চূড়ান্ত স্কোয়াড যখন দেওয়া হবে নেদারল্যান্ডসের সঙ্গে 16 জন বা 15 জনের, কিন্তু সেই স্কোয়াডেও আসলে কারা জায়গা পেতে পারে সেখানে কয়েকটা নাম আছে আলোচনায়। একটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার নিয়ে তো এখন আমাদের সবসময় আলোচনা, যদি আমরা দুজন ওপেনারকে এখন রেগুলার খেলাচ্ছি, বাট স্টিল ব্যাকআপ হিসেবে কয়েকজনকে খেলানো হচ্ছে। কিন্তু যে নামটা ঘুরে ফিরে আসছে, যিনি এখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, অস্ট্রেলিয়ায় গিয়েছেন, নুরুল হাসান সোহান, তার আসলে তিনি জাতীয় দলে নেই কেন, এই প্রশ্নটা তাকে গতকালকে প্রেস কনফারেন্সে অনেকবার সামলাতে হয়েছে। একটু আপনার কাছে শুনতে চাই যে সোহান কি আসলে এই মুহূর্তেই মনে হয় যে আমাদের এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস টিমের বিবেচনায় থাকা উচিত? নেদারল্যান্ডসের সঙ্গে তিনি হয়তো খেলতে পারবেন না, কারণ হচ্ছে তখন তিনি ব্যস্ত থাকবেন এই টিমের হয়ে। কারণ আপনি জানেন এই টিমের 3টে যে ধাপ আছে ওই ট্যুরে। কী ধাপ? প্রথমত হচ্ছে বিগ ব্যাশের 4টি দল, পাকিস্তান এবং নেপালের এই টিমের সঙ্গে তারা খেলবেন। এরপরে একটা 4 দিনের ম্যাচ আছে, যদিও সেই দলটা ঘোষণা করা হয়নি, বাট আমরা যারা জানি, খোঁজ খবর রাখি, তারা জেনে গেছি বা আগেই জানি নিউজিল্যান্ড এই টিমের সঙ্গেও কিন্তু নুরুল হাসান সোহান বাংলাদেশ এই টিমের ক্যাপ্টেন্সি করেছিলেন। কাজেই ধরে নেওয়া যায় অস্ট্রেলিয়ায় আগামী বছর বাংলাদেশের টেস্ট সিরিজ আছে, তার পূর্ব পদক্ষেপ হিসেবে বা প্রথম স্টেপ হিসেবে বিসিবি একটা 4 দিনের ম্যাচ আয়োজন করেছে অস্ট্রেলিয়ান কন্ডিশনে, টু অ্যাডাপ্ট দ্য কন্ডিশন। সেখানে কিন্তু সোহানের থাকার সম্ভাবনা আছে। কাজেই সোহান নেদারল্যান্ডসের সঙ্গে দলে থাকতে পারবেন কিনা আমি জানি না, বাট আপনি যেটা বললেন এবং আপনার ভূমিকাটা, প্রশ্নপাতাটা, সেখানেই উত্তর আছে যে সোহান কেন দলে নেই। আমি নিজেও অবাক হই। অ্যাজ এ কিপার এবং মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে সোহানের ইনক্লুশনটা আমার মনে হয় এটা গাজী আশরাফ হোসেন লিউয়ের মতো অনেক ভাস্টলি এক্সপেরিয়েন্স চিফ সিলেক্টর আমাদের আছেন, বাট তারা কেন বিবেচনা করেননি আমি নিজেও ভেবে পাই না। আরেকটা ইনপুট আমি দিতে চাই, বাংলাদেশে জাভেদ ইজ হেয়ার। বাংলাদেশের 3 ফরম্যাটে এখন মোটামুটি ধরে নেওয়া যায় লিটন দাস, মিরাজ ঘুরে ফিরে ক্যাপ্টেন্সি করছেন, আবার শান্তও ক্যাপ্টেন। এই 3 জনের জায়গায় আমি তো মনে করি ক্লাব লেভেলে, বিপিএল লেভেলে, ইভেন টিমের লেভেলে সোহান বেটার ক্যাপ্টেন, বেটার লিডার। কাজেই আমার মনে হয় বাংলাদেশ জাতীয় দলের যে দূরদর্শিতার একটা ঘাটতি ছিল, সেটা হচ্ছে সোহানকে আরও আগে গ্রুম করা উচিত ছিল। 2016-17 আই ওয়াজ দেয়ার, নিউজিল্যান্ড ট্যুরে তার ডেবু হয়েছে, তিনি টেস্ট খেলেছিলেন, তিনি সাদা বলেও তার ডেবু হয়েছিল। এই 17 থেকে 25 8 বছরে আমরা সোহানকে জায়গা করে দিতে পারিনি। আমার মনে হয় তার লিডারশিপ কোয়ালিটি একটা ভেরি গুড, শুধু পারফরম্যান্স সোহান না, আমরা ব্যাডলি মিস করছি লিডার সোহানকে, ক্যাপ্টেন সোহানকে। এই জায়গাটাই বোধহয় একটা কারণ কি হতে পারে জাভেদ ওমর বেলিম, যে জাকের আলীর উত্থান ওই সময়টায়, ধরুন একই রকম রোল তার, পিঞ্চ হিটার শেষে, এবং
দরকার হলে ধরে খেলতে পারেন, অ্যাঙ্কর রোল টেল এন্ডারদের নিয়ে ব্যাট করতে পারেন এবং বড় শট খেলতে পারেন, একই সঙ্গে উইকেট কিপার। প্রবাবলি ওইটা একটা রিজন কিনা সোহানের এটা একটা বড় রিজন, বড়। এখানে কোনো একবার অনেক সমালোচনা হয়েছিল যে বাংলাদেশ দল 4টা কিপার নিয়ে খেলেছিল, এর মধ্যে সোহানও ছিল 4টা কিপার নিয়ে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় তখনই আপনার সিলেকশন, আমরা বোল্ড সিলেকশন করা। তো আমি কথা বলবো, বাবু ভাই কথা বলবে, ফেসবুক মিডিয়াতে আসবে আলোচনা হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যে সবসময় বলি কি বাইরেও এই প্রেশারটা রাখতে হবে সিলেক্টরদেরকে, যখন তারা একটা টিম দিয়ে দেয়। তখন আমার কাছে মনে হয় এই একটা জায়গায় মনে হয় যেহেতু জাকির পারফরমেন্স করছে, হয়তো আপনি তাকে পিওর, যদি আপনি জানেন যে আমরা কিন্তু যতই ব্যাটিং আমরা ভালো করেছি, সাম্প্রতিক টি20 কথা বলছি, কিন্তু আমরা কিন্তু ব্যাটিং নিয়ে স্ট্রাগলিং করি। আপনি যে ম্যাচ যেটা আমরা হেরে গিয়েছি আপনি খেয়াল করে দেখবেন, ওটা কিন্তু আমরা স্ট্রাগলিং করেছি। তো ওই একটা জায়গায় যে আমি যেহেতু আমি জাকির আলীকে কিপার 1000 টাইম বেটার আমি মনে করি সোহান, যাতে পিওর কিপার লো অর্ডার যদি আপনি খেলাতে পারেন, অলদো ও পিওর ব্যাটসম্যান, তারপরে যদি আপনি ওই জায়গায় একটা চান্স দেন, সেটা সিলেক্টর। আমরা যেখান থেকে বলে কমেন্ট করা ঠিক হবে না, বাট তারপরেও মনে করি আপনার যে রিসোর্সের জায়গা ওগুলো খুব কম। কিন্তু এই যে আপনি যে আজকে বললো যে 8 বছর ও কিন্তু ইন অ্যান্ড আউট, অনেক প্লেয়ার এমন। আমরা কিন্তু খারাপ খেলার বড় কারণ হচ্ছে আমরা এখন একটা স্থির টিম কিন্তু কোথাও পাইনি, ফলোড বাই স্থির ক্যাপ্টেন। বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি করা অলওয়েজ চ্যালেঞ্জ, একদম, যেখানে আমাদের অত বড় অস্ত্র থাকে না টপ লেভেলে। তো এই জন্য ক্যাপ্টেন্সি অলওয়েজ চ্যালেঞ্জ। আমার মনে আছে আপনাদের সময় এরকম হতো, প্রত্যেক সিরিজেই নতুন ক্যাপ্টেন আমরা পেতাম। এক্স্যাক্টলি, ওইটাই। ইভেন ওপেনিং এর জায়গায় আমার জায়গাটাও হয়তো আমরা তামিম চলে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আপনি যে কথাটা বললেন 4 জন কিপার নিয়ে বাংলাদেশ যেরকম খেলেছে, বাট এখনো কিন্তু বাংলাদেশ দলে একই সাথে 4 জন বা 5 জন ওপেনারকে নিয়েও খেলা হয়, আমরা জানি। এবং এইটা হচ্ছে একটা আরেকটা বড় আমাদের, আপনি যেটা বললেন সিলেকশন ডিলেমা, যে আমি আসলে এক্স্যাক্টলি আমার ভীষণটা কি পেতে চাই। আচ্ছা, সেই বাংলাদেশ দলের আমরা টপ অর্ডার নিয়ে কথা বলবো, তার আগে আমার মনে হয় একটু নেদারল্যান্ডস যারা আসতে যাচ্ছে তাদেরকে একটা ছোট্ট আলোচনাটা হওয়া জরুরি। নেদারল্যান্ডস টিমটা বাংলাদেশের জন্য মোটামুটি পরিচিত, বাইলেটারাল সিরিজ খুব বেশি খেলা হয় না, কিন্তু ওয়ার্ল্ড কাপের মঞ্চে দু দলের রেগুলার দেখা হয়, টি20তেও এবং ওয়ানডেতে। এবং সবশেষ ওয়ানডে ফরম্যাটেও যদি যে আমাদের জন্য খুবই খারাপ অভিজ্ঞতা, 2023 বিশ্বকাপটা খুবই খারাপ গিয়েছে, বাট ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে ওরকম হার আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা রিয়েলিটি চেক ছিল। টি20তে আমরা নেদারল্যান্ডসের কাছে 5 ম্যাচে মাত্র একটাই হেরেছি, সেটাও 2012 সালে নেদারল্যান্ডসের সঙ্গে একটা বাইলেটারাল সিরিজ। এছাড়া ওয়ার্ল্ড কাপের মঞ্চে আমরা নেদারল্যান্ডসকে সবসময় হারিয়েছি। এই সিরিজটা নেদারল্যান্ডস কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে বাবু ভাই, সেখানে আমার মনে হয় যে নেদারল্যান্ডসের সঙ্গে এটা একটা ভালো অপরচুনিটি হবে বাংলাদেশের জন্য। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের কি আসলে এশিয়া কাপের যেরকম কম্বিনেশন স্কোয়াড হবে সেটাই আসলে নেদারল্যান্ডসের সঙ্গে খেলানো উচিত কিনা? এটা তো ডিপেন্ড করবে টিম ম্যানেজমেন্টের প্ল্যানিং এবং সিলেক্টররা কী ভাবছেন। বাট ওই যে আপনি যেটা বললেন যে একটা পার্ট আজকে রাতে 12টার ফ্লাইটে চলে যাচ্ছে, আজকে 7 তারিখ অস্ট্রেলিয়ায়, আরেকটা পার্ট যাবে কালকে। তো আপনার সেই বহরটা সম্ভবত নেদারল্যান্ড সিরিজ মিস করতে পারে। যদি তারা মিস করে যায় তাহলে তো আপনি পাবেনই না। তো আমার কাছে নাইম শেখ, সোহান, অঙ্কন, হাসান মাহমুদ, 5 জন। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের আসলে এশিয়া কাপের প্রস্তুতিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওয়ানডেতে তাদের সাথে আমাদের খুব বিটার এক্সপিরিয়েন্স, বাট টি20তে আমরা সোফার আপার হ্যান্ডেই আছি। সেদিক থেকে নেদারল্যান্ডস একদমই হেলাফেলার অপোনেন্ট না, এবং তারা ওয়ার্ল্ড কাপ টি20তে কোয়ালিফাই করেছে, সেদিক থেকে ঠিক আছে। বাট আপনি যেটা বললেন যে আমরা কি মানে নেদারল্যান্ডসের সাথে যে দলটাকে খেলাবো সেটাই কি মানে এশিয়া কাপের প্রস্তুতিতে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট দল কিনা, আমার কাছে মনে হয় সেটা শেষ পর্যন্ত হবে না। আমার মনে হয় কিছুটা এক্সপেরিমেন্ট সেখানেও থাকতে পারে। এবং আমাদের নেদারল্যান্ডসের পরে আমি যতটুকু জানি চট্টগ্রামে কিংবা সিলেটে বাংলাদেশ এ দল, এইচপি এবং বাংলাদেশ জাতীয় দলের একটা, যেটা ইন্ডিয়ায় এক সময় করতো কোনো বড় ওয়ার্ল্ড মেটের আগে, এ টিম, সেকেন্ড বেস্ট টিম অ্যান্ড ন্যাশনাল টিম, জাভেদের মনে থাকার কথা, 90s-এ নিয়মিত হতো এইরকম একটা একটা টুর্নামেন্টের মতো হবে। সেখান থেকে আমার সময় পাওয়া যাবে বাবু ভাই, কারণ 3 তারিখে লাস্ট ম্যাচ, 9 তারিখে হচ্ছে দুবাইতে এশিয়া কাপ শুরু হচ্ছে, এক সপ্তাহের মতো গ্যাপ, ট্রাভেল করতে হবে, একটা দুটো ম্যাচ হয়তো খেলে যাবে। তো কাজে আমার মনে হয় না যে একদম নেদারল্যান্ডসের সঙ্গেই বাংলাদেশ তার এশিয়া কাপের দলটাকে সাজাতে পারবে বা খুঁজে নিতে পারবে, বাট সেটা নিতে পারলে খুব ভালো হতো, বাট আমার মনে হয় না সেটা নিতে পারবে। আপনি একমত এটার সঙ্গে নাকি? না, আমি ওটাই বলছি যে এটাই বলছি সিলেক্টররা আমরা শেষ পর্যন্ত প্রতিবারই যে কোনো প্লেয়ার বা যে কোনো দলের একটা গোল থাকে কি আমি এই এশিয়া কাপে সেমিফাইনাল খেলবো, টিম গোল।
আর পার্সোনাল গোল থাকে আমি এই 4টা ম্যাচে আমি 300 বা 250 বা 200 রান করতে চাই, টপ অর্ডার ব্যাটসম্যানের কথা বলছি। তো ওই একটা জায়গায় আমার মনে হয় আমাদের সিলেক্টর বরাবরই মানে কনফিউজ, কেন যে বললাম ওই প্রেশারটা আমরা নিতে পারি না, মিডিয়ার প্রেশার, সোশ্যাল মিডিয়ার প্রেশার। ওই একটা জায়গায় আমার মনে হয় আপনার কিন্তু বেশি অপশনস নাই। আপনি বলেন 5টা ওপেন আপনি নিয়ে চলে গিয়েছেন, আপনার অপশন কিন্তু খুব কম। আপনি একটা প্লেয়ারকে এক জায়গায় খেলাচ্ছেন রেস্ট দিয়ে, ওই জায়গায় যখন প্লেয়ার রান না করছে মানে খারাপ সমালোচনার আরেকজন খারাপ করাকে আমরা এনে খেলাচ্ছি। এক্স্যাক্টলি, ওই জন্য আমার মনে হয় এশিয়া কাপের দল এই প্রেশার নিয়ে যদি এক্সট্রাঅর্ডিনারি কেউ যদি অফ ফর্মে না চলে যায়, আমার মনে হয় এই হল্যান্ডের সাথেই আপনার টিম হয়ে যাওয়া উচিত। ওই প্লেয়ার জানে কি আমি এশিয়া কাপ খেলতে যাচ্ছি, কেন ও তখন ওইটা তার প্র্যাকটিস ম্যাচের মতো হবে। হলে যদি আমি রান না করি আমি এশিয়া কাপে থাকছি না। আমার কাছে মনে হয় অ্যাপ্রোচে খেলবো, আমার এটাই স্টাইল কি হবে, আলটিমেটলি দুই একটা চেঞ্জ হয়। এখনও তার সাম্প্রতিক সময় একটু বেশি হচ্ছে, বাট আমার কাছে মনে হয় হল্যান্ডের সাথে যে প্লেয়ার যাচ্ছে মোটামুটি কনফার্ম সিলেক্টর বলা উচিত কি ভাই ইউ আর দেয়ার। যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো ফ্লপ না যায় আমার মনে হয় দলটা ঠিক করে ফেলা উচিত। আপনি প্রেশারের কথা বলছেন, আচ্ছা এটা তো একজন ক্রিকেটারের উপর, অ্যাজ এ বিং আ ক্রিকেটার আপনিও ধরেন খেলেছেন, মানে আপনি যদি না জানেন এই সিরিজ অ্যাকচুয়ালি আপনি খেলছেন কি খেলছেন, আপনার রোল কি হবে, এটা তো আপনার উপর একটা মানসিক প্রেশার। অনেক প্লেয়ার একটা গোল থাকে না, তখন কনফিউজ থাকে। যখন সে যে হল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলবে ও বলবে এটা আমার সিলেকশন ম্যাচ, ভেরি টাফ, কিন্তু আমি আছি, তখন সে মন করে। তারপর তো এই জন্য বুঝি সিলেক্টর খুব ইম্পর্টেন্ট কি একটা প্লেয়ার সঙ্গে কথা বলা বা ক্যাপ্টেন ক্লিয়ার মেসেজটা দেয়। হ্যাঁ, আমরা একদম যে মেসেজটা আমি যেটা জানি পর্যন্ত আমরা কনফার্ম থাকি না, রাইট। একটা প্লেয়ার বাবু আমরা পাকিস্তান, আপনি পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন, পাকিস্তান সিরিজে কিন্তু এটা মোটামুটি সিলেক্টরদের বলে দেওয়া ছিল 4 জন ওপেনার 2টো করে ম্যাচ পাবে, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। ইমন, তামিম, নাইম শেখ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেলানো হয়েছে। নাইম শেখকে তৃতীয় ওপেনার হিসেবে অবভিয়াসলি এই স্কোয়াডে যেহেতু আছেন, হয়তো নেদারল্যান্ডস সিরিজেও তাকে সেভাবে চিন্তা করা হবে, বাট আপনি কি মনে করেন টি-20তে নাইম শেখ আমাদের প্রপার থার্ড ওপেনার ব্যাকআপ? আমি এই জায়গাটাতে সৌম্য সরকারকে এগিয়ে রাখতে চাই। সৌম্য হয়তো বা বলবেন যে সৌম্যই বা যদি খুব চাচা ছোলা বলি, সৌম্যই বা কি এমন ভালো খেলেছে, তো বাট সৌম্য অ্যাবিলিটি আছে, এবং টি-20 ফরম্যাটে সৌম্য নাইম শেখের চাইতে আমার মনে হয় অ্যাবিলিটি ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ, ক্যাপাবিলিটি ওয়াইজ সৌম্য বেটার চয়েস, এবং সৌম্যকে থার্ড ওপেনিং অপশন হিসেবে আমার মনে হয় যে কাজে লাগানো উচিত বা চেষ্টা করা উচিত। নেদারল্যান্ডসের আমরা জানি বেশ কয়েকজন ক্রিকেটার আছেন বাংলাদেশের জন্য খুবই চিন্তার, ম্যাক্সো দাউদ, ডিলিড আছেন, বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন এর আগে। তবে আমরা যদি একটু এবার এশিয়া কাপের দিকে তাকাই, যেটা আসলে বড় মঞ্চ, বাংলাদেশের আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা, এই 3জন অপোনেন্ট, এবং এবার এশিয়া কাপের ফরম্যাটটা খুব ইন্টারেস্টিং। অনেকগুলো ম্যাচ পাবে বাংলাদেশ, ফার্স্ট রাউন্ডে 3টা, এবার সুপার 4 হবে, সেখানেও 3টা করে ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে অ্যাটলিস্ট যদি বাংলাদেশ সুপার 4-এ যায় 6টা ম্যাচ, এবং আমরা হয়তো তখন অনেক রকম চেঞ্জেস দেখবো টিমে। বাট রিয়ালিস্টিক্যালি এশিয়া কাপে বাংলাদেশের টার্গেটটা আসলে কেমন টার্গেট নিয়ে যাওয়া উচিত যাবে তোমার বেলে? অফকোর্স পজিটিভ, কারণ টি-20 অলওয়েজ আপনার যে কোনো একটা খাতা কলমের টপ দল, মোটামুটি দল মানে এক ওভারে খেলা চেঞ্জ হয়ে যায়। সেটা বোলিংয়ের ক্ষেত্রে স্পেশালি বেশি হয়, যে আপনি একেবারে 4 রান 1 উইকেট দিয়ে দেন, খেলা পুরো চেঞ্জ, রান রেট চলে যায় একদম পুরো 12 বা 11। তো আমার মনে হয় বাংলাদেশ সাম্প্রতিক সময় টি-20 আমরা স্ট্রাগলিং করতাম, বাট এই লাস্ট 2টা আমরা জয়লাভ করেছি সিরিজ, এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় হচ্ছে আপনাকে আমি সব সময় বলি বাংলাদেশ একটা এমন ক্রিকেট দল, এখনও কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে এস্টাবলিশড না। যেমন ইন্ডিয়া একটা এস্টাবলিশ দল, আমরা ওয়ানডেতে ভালো খেলেছিলাম 13, 14, 15, আবার ভালো খারাপ, এটা আবার একটু ছন্দপতন হয়েছে। বাট টি-20 ফরম্যাটে আমরা ভালো খেলছি। 2-1টা জায়গায়, যেমন আমরা সবসময় একটা কথা বলছি আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না, বাট এবার প্রথমে টুর্নামেন্টে কিন্তু আমরা ছক্কাতে ওপেনাররা সেই সাহস দেখিয়েছে, আমরা ছক্কাতে। আপনার ন্যাচারালি আপনাকে একটা ট্রু স্পোর্টিং উইকেটে যদি আপনাকে জয়লাভ করতে, আপনার দলে 3-4টা প্লেয়ার থাকবে, কি আমি বলছি 150 স্ট্রাইকের থাকবে, আপনার 130, 32, 35 স্ট্রাইকের টি-20 পাওয়ার প্লে, ওই 6 ওভার ওভার দ্য টপ খেলা, পরে যতই মারেন ফিল্ডার আর পাওয়ার প্লেতে যদি অ্যাডভান্টেজ না নেন বা স্লগ ওভারে 1 ওভারে 14 বা 1 ওভারে 15, 2 ওভারে না করেন, তাহলে আপনি 170 করতে পারবেন না, যতই আপনি মারেন। পাওয়ার প্লে আর স্লগ ওভার এটা পার্থক্য, আর মাঝখানে যেগুলো ডট বল আপনি কম দিবেন। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে আমরা ইমপ্রুভ করেছি পাওয়ার ক্রিকেট ক্ষেত্রে, সেটা সাহস বলেন বা অ্যাবিলিটি বলেন, ইমপ্রুভ হয়েছে। এটা যদি কন্টিনিউ করতে পারে, যেটা আপনি স্টার্টিংয়ে বললেন কি আমরা কি স্বপ্ন নিয়ে যাবো, ইয়েস টপ লেভেলে কিন্তু যারা প্রফেশনাল প্লেয়ার তারা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে, আপনি আগের থেকে গ্যারান্টি দিবেন না, স্পেশালি টি-20 ফরম্যাটে। তাহলে আমার মনে হয় ম্যাচ বাই ম্যাচ গেলে বাংলাদেশ, আমি যতই কথা বলি, বাবু যতই বলে, বা একটা হেড কোচ টপ লেভেলে যতই বলুক, প্লেয়ার কি চিন্তা করছে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় প্লেয়ার
অলওয়েজ ভালো নোট করে শেষ করাতে ভালো পজিটিভ ফ্রেন্ড মাইন্ডে যাওয়া উচিত, ম্যাচ বাই ম্যাচ যাওয়া উচিত। এবং বিশেষ করে বাংলাদেশের মধ্যে এশিয়া কাপে বাবু ভাই আপনার কাছে আসবো যে প্রথম পর্বে টার্গেটটাই থাকবে যে গ্রুপে অন্তত দ্বিতীয় সেরা হলেও সুপার ফোরে যাওয়া, আফগানিস্তান অথবা শ্রীলঙ্কা, এই মানে আফগানিস্তানকে বাংলাদেশের আসলে হারাতে হবে, যেটা টি-20-তে বেশ কঠিন কাজ। আমি যদি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারাতে পারি তাহলে ওয়াই নট আফগানিস্তান। জাভেদ যেটা বললো যে এন্ড অফ দ্য ডে কিন্তু প্লেয়ারদের উপরে সব কিছু। আমি বাংলাদেশকে নিয়ে এখন তিতুমির আগের চাইতে আশাবাদী এই কারণে, যদিও বলি দুজনেরই একটু বেশি অন সাইডে খেলার প্রবণতা আছে, বাট আমাদের বোথ ওপেনার দুই লেফট হ্যান্ডই পারভেজ ইমন এবং তানজিদ তামিম, তারা মেরে খেলতে চায়, মোটামুটি মেরে খেলতে পারে এবং অ্যাটিটিউডটা পজিটিভ। এটা যেদিন বাংলাদেশের লাকটা ফেভার করবে, একটু লাকেরও ব্যাপার আছে, তারা যদি 6 ওভার সাস্টেইন করে তাহলে আমি বলবো না একদম অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে পারবে, বাট শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে একটা ফ্লাইং স্টার্ট এনে দেয়া তাদের জন্য কোনো কঠিন কাজ না। তো তারা যদি ফ্লাইং স্টার্ট এনে দিতে পারে, আমাদের পরের দিকে যারা আছেন তারা কিন্তু টেনে নিয়ে যেতে পারবেন 170-80। 170-80 করলে বাংলাদেশের যে বোলিংটা আছে সেই বোলিং দিয়ে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে অন্তত আরব আমিরাতের উইকেট কিন্তু আইপিএলের মতো উইকেট না যে 220 রানও সেফ না, হয়তো 170-180 করতে পারলেই আমরা জিততে পারবো। আমি আশাবাদী বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলকেই হারানোর সামর্থ্য রাখে, তবে সামর্থ্যের প্রয়োগটা জায়গা মতো ঘটাতে হবে। একই সাথে আমাদের মাথায় রাখতে হবে ভেন্যুটা আফগানিস্তানের জন্য বোধহয় আরো বেশি খুব পরিচিত ভেন্যু, তারা ওখানে তারা ওই সময় থ্রু আউট দ্য ইয়ার তারা ওই জায়গায় খেলে, ওই মাঠেই তাদের প্র্যাকটিসটা হয়। এখন হয় কি তুমি আমি প্র্যাকটিস করতে পারি, আমরাও কিন্তু এক সময় জাভেদ তখন খেলতেন, আমরাও কিন্তু নিজ মাটিতে খাবি খেয়েছি, আমাদেরও কিন্তু মিরপুর মাঠে এসে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এক সময় পাকিস্তান আমাদেরকে নাকা নিচু বানি খাইয়ে দিত, অথচ আমরা এই মাঠেই সারা বছর খেলেছি। তা কাজেই আমার মাঠে আমার চেয়ে বেটার দল বেটার পারফর্ম করলে তো আমি যে মানে নাস্তানুবদ্ধ হবই। কাজে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে আরব আমিরাতের মাঠে গিয়ে পারবে না এইভাবে চিন্তা না করে, আমার সামর্থ্য আছে, আমি যদি সামর্থ্যের সঠিক এবং জায়গা মতো প্রয়োগ ঘটাতে পারি তাহলে আরব আমিরাত কেন, কাবুল কান্দাহারে গিয়েও আফগানিস্তানে হারানো সম্ভব। একটা জিনিস খুব ভালো লাগছে যে আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলছি, শুধুমাত্র ব্যাটিং নিয়ে এখন পর্যন্ত কথা বলছি, কারণ বাংলাদেশের বোলিং আসলে গত কয়েক বছর ধরে এত কনসিস্টেন্ট পারফর্ম করছে এবং আমাদের আসলে খুব বেশি আলোচনার কিছু নেই, বরং ওখানে একটা মধুর সমস্যা আছে, আমরা কাকে রাখবো না। মুস্তাফিজ, এখন হাসান মাহমুদ আসছেন লাইন আপে, তানজিম সাকিব, আমাদের স্পিনার লাইন আপ শেখ মাহেদি তো এখন দুর্দান্ত করছেন। সব মিলে আমরা সেই আলোচনায় বরং আমার মনে হয় না খুব বেশি যাওয়ার দরকার আছে, এখন অনেক সময় আছে, আমরা হয়তো পরে কথা বলবো। কিন্তু আমার মনে হয় একটু ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলা উচিত। লিটন দাসের ক্যাপ্টেন্সি, জাভেদ ওমর বেরেলভ আপনার কাছে যাই, তিনি একেবারেই দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস, এবং তাকে মনে করা হয় যে তিনি একটু বোধহয় ইমোশনাল হয়ে যান অনেক সময়, তার ক্যারিয়ার আমরা যদি দেখি বিভিন্ন সময়ে। প্রেস সামলানো আরেকটা বড় চ্যালেঞ্জ, আপনার এই অভিজ্ঞতা আরও ভালো থাকার কথা। সব মিলে লিটন কুমার দাসকে বলা হচ্ছে এই সিরিজের পর ক্যাপ্টেন্সিতে, অনেকেই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে আউট অফ 10 তাকে কত দেওয়া হবে এবং সেটার বিভিন্ন রকম মার্কিং। আপনার কাছে যদি জানতে চাই, সোশ্যাল মিডিয়াতে আমি আপনি কাউন্ট করবেনই না, কেন ওখানে প্রচুর আবেগই জড়িত থাকে, তারাও ক্রিকেটকে ভালোবাসে। আর লিটন দাস, আমি অলওয়েজ স্টার্টিংয়ে বলেছি, যে কোনো ক্যাপ্টেন বাংলাদেশের যে কোনো ফরম্যাটের জন্য অলওয়েজ চ্যালেঞ্জিং, আপনাদের অস্ত্র খুবই কম থাকে, আর ওই জায়গায় লিটন দাস যে প্রেশার নিয়ে পারফর্ম করেছেন, দ্যাট মিনস ইজ সাকসেস। কারণ ওনার এই টি-20 আরম্ভের আগে যাতে প্রেশার দেখেন, উনি পারফর্ম করে সিরিজ জয়লাভ করেছেন, ইটস ফাইন। এই জন্য বলছি এই এত দূরের থেকে বলাটা নট ইজি, কারণ সিলেক্টররা বা যারা বোর্ড যারা ক্যাপ্টেন বানান তারা তো তাদের কাছে তো অনেক অপশন থাকতে হবে, আপনার খুব কম অপশন ছিল ওই জায়গায়। লিটন আমি মনে করি স্টিল আর্লি টু স্পিক কে উনি ক্যাপ্টেন্সি কীভাবে করেন, বাট উনি যে প্রেশার নিয়ে ক্যাপ্টেন্সি বা স্পেশালি যতই ভালো ক্যাপ্টেন্সি করুক, যদি উনি পারফর্ম না করে ইউজলেস, কারণ ক্যাপ্টেনের পারফর্ম করাটা খুব ইজি হয়ে যায় একটা দলের জন্য যখন ক্যাপ্টেন পারফর্ম করে। তো ওইটাই লিটন করেছে, আমার বিশ্বাস এটা যদি কন্টিনিউ করে, এটা তার জন্যই বেশি ইম্পর্টেন্ট না, দেশের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমি বলছি যে আমাদের কিন্তু অনেক বেশি চয়েস থাকতো, তাহলে আমরা মাথা ঘামাইতাম। এই জন্য আমার মনে হয় আর কিছু প্লেয়ার আমাদের চলে গিয়েছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাট যেটা আছে তাকে নিয়ে খেলতে হবে, তাকে আমরা ব্যাকআপ দেই, তাদের সঙ্গে থাকি, আমরা কোনো এমন বেফাস কথা না। ওইটাই আপনার কথাটাই যে অস্থির না হয়ে স্থির হওয়াটা জরুরি, অ্যাবসলিউটলি, অ্যাট লিস্ট টাইমটা দেওয়া উচিত। আরিফুর রহমান বাবু, লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে একটু আপনার কাছে যাব। আমার লিটন দাসের ডেবু টেস্টের
ফার্স্ট ইনিংসের কথা মনে আছে, ফতুল্লাহ ওই টেস্টটা বৃষ্টিতে ওয়াশ আউট হলো এগেনস্ট ইন্ডিয়া। আমরা খেলা দেখছি, তো আমাদের কলকাতার যারা সাংবাদিক, আমি একটু আলাপি মানুষ বলেই হয়তো তাদের সঙ্গে আমার সখ্য বা আলাপটা বেশি। তো লিটন দাস প্রবাবলি 47-48 রানের একটা ইনিংস খেলেছিলেন। এমন কোনো শট নাই মানে গ্রামারে, ড্রাইভ, অফ ড্রাইভ, অন ড্রাইভ, কভার ড্রাইভ, স্কোয়ার কাট, পুল, হুক, ফ্লিক সব একদম পারফেক্ট খেলেছেন। তা এই ইনিংস খেলার পর ভারতের সাংবাদিকদের চোখ ছানা পড়া। আমরা জানতাম তার অ্যাবিলিটি, আমি তার ঢাকা লিগে অনেক বড় বড় ইনিংস দেখেছি। লিটন দাস যদি নির্ভর হয়ে দায়িত্ব নিয়ে খেলেন তাহলে তিনি শুধু ব্যাট দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। আমার কাছে যেটা মনে হয় লিটন দাসের ক্যাপ্টেন্সিটা ক্ষতিগ্রস্ত হয় ব্যাটিং পারফর্মার লিটন দাসের এই বাজে পারফরমেন্সের কারণে। টি-20তে একটা ক্যাপ্টেন 45 বলে 65 থেকে 70 ইজ এনাফ নাম্বার 3-তে। এটা লিটন করে রাখেন, দেখেন একটা ম্যাচে করেছে কিন্তু শেষে 50 বলে 70-75, আমরা ওই ম্যাচ জিতেছি এগেন্স্ট শ্রীলঙ্কা। এইরকম ব্যাটিংটা যদি লিটন করতে পারেন, ক্যাপ্টেন ক্যান লিড ফ্রম দ্য ফ্রন্ট, এটাই আমি চাই। অর্থাৎ আমি চাই ব্যাটসম্যান লিটনের জ্বলে ওঠা। এটা মনে হয় সবাই চায়, বিশেষ করে লিটনের ভক্তরা। তবে বাংলাদেশের ক্যাপ্টেনদের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় দল পরিচালনার পাশাপাশি ডিসিশন রিভিউ কোনটা নেবেন বা নেবেন। বেশিরভাগ সময় আমাদের রিভিউগুলো আমি যদি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান দেখি, দেখা যাবে যে বাংলাদেশ এত বেশি অদ্ভুত সব রিভিউ নিয়েছে যেগুলো আসলে অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের রিভিউকে নষ্ট করেছে। আমার মনে হয় এশিয়া কাপের মতো বড় মঞ্চে সেটার দিকেও নিশ্চয়ই ক্যাপ্টেনের আলাদা একটা নজর থাকবে। আচ্ছা, আমরা ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলছি, তুমি এখানে আমি একটা ইনপুট দিতে চাই। এই রিভিউর ব্যাপারে আমি ক্যাপ্টেন, উইকেট কিপার, বোলারের পাশাপাশি আরেকজনের কাছে আমার একটা জিজ্ঞাসা, আমাদের দলে ভিডিও অ্যানালিস্ট থাকেন, কারণ রিভিউটা সবচাইতে বেশি এফেক্টিভ হয় কতটা বলের ডিরেকশন চেঞ্জ হলে সেটা স্নিক হতে পারে, সেটা প্যাডে লেগে গেলে একরকম শব্দ, সেটা যদি গ্লাভসে লাগে একরকম শব্দ, ব্যাটের আউটসাইড এজ হলে একরকম, ইনার এজ হলে একরকম। এগুলো কিন্তু কিপার ভালো বলতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম যিনি ভিডিও অ্যানালিস্ট, আমার কাছে মনে হয় ভিডিও অ্যানালিস্ট এনে শুধুমাত্র ওই প্রতিপক্ষের বোলিং কেমন, ব্যাটিং কেমনের পাশাপাশি এই রিভিউতে আমার মনে হয় ভিডিও অ্যানালিস্ট ক্যান প্লে এ ভেরি ভাইটাল অ্যান্ড পজিটিভ রোল। রাইট, আমরা ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলছি, বাট সাম্প্রতিক সময়ে যে ক্যাপ্টেন ভীষণ আলোচনায় ক্রিকেট বিশ্বের একেবারে মানে শুরুটা করেছিলেন একটু স্কেপটিক্যাল ছিলেন তাকে নিয়ে, আমি শুভমান গিলের কথা বলছি। ইংল্যান্ডের সঙ্গে একটা অসাধারণ সিরিজ তিনি খেলেছেন। ভারত ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ ড্র করেছে এবং একটা 5 ম্যাচের দুর্দান্ত রোমাঞ্চকর নাটকীয় সিরিজ আমরা দেখেছি সবাই অবভিয়াসলি। তো শুভমান গিলের কথা এই কারণেই বলছি, তিনি ক্যাপ্টেন হিসেবে এখন দারুণ প্রশংসা পাচ্ছেন, ইন্ডিয়া টিম প্রশংসা পাচ্ছে। বাট ইন্ডিয়ার সামনে আসলে আমার মনে হয় যে সামনে একটা বড় চ্যালেঞ্জ বা বড় মঞ্চ এশিয়া কাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, আরও একবার দুদলের মুখোমুখি। কারণ সাম্প্রতিক সময় এত ঘটনা ঘটেছে, লেজেন্ডসে ভারত নিজেদের পুল আউট করেছে পাকিস্তানের সঙ্গে খেলবে না বলে, বাট এশিয়া কাপে ফাইনালি তারা খেলতে এগ্রি করেছে। জাভেদ ওমর মেলিম, আপনি নিজে কতটা এক্সাইটেড বা বাংলাদেশ ওভারঅল ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এই যে বারবার ক্রিকেটে রাজনীতি চলে আসা, বাধাগ্রস্ত হওয়া, বাংলাদেশ থেকেও ভারত নিজেদের প্রত্যাহার করলো, সিরিজ খেলতে আসলো না, এই জিনিসটা আসলে আপনাকে ঠিক কতটা পীড়া দেয়, নাকি আপনি এটা কিভাবে দেখেন এখন নতুন এই সময়ের ক্রিকেট বিশ্বে? অফকোর্স এটা খুব দুঃখজনক। সেটা যাদের ইন্ডিয়ার পলিসি হোক বা পাকিস্তান পলিসি হোক, যারও, আমি মনে করি এটা একদমই হওয়া উচিত না। কারণ স্পোর্টস একটা এমন জায়গা, সব কিছু সরে যায়। কারণ আপনি অন্যগুলোতে পার্টিসিপেট করছেন, আর এই ক্রিকেটটা আজকে এত জলুস বলে ইন্ডিয়ার অনেক ইম্পর্টেন্ট স্পন্সর থাকে, সব কিছু মিলিয়ে আমি মনে করি কেন আমাদের স্পেশালি আমাদের সাবকন্টিনেন্টে আমরা মানে পাকিস্তান ইন্ডিয়া খুবই পপুলার, আমরা আমাদের দেশকে সাপোর্ট করি। পাকিস্তান খেলা একটা আলাদা ওয়েব তৈরি হয় পপুলারের জন্য বা মিডিয়ার জন্য বা স্পন্সরের জন্য। তো আমার মনে হয় এটা খুবই দুঃখজনক, হওয়া উচিত না, খুবই দুঃখজনক। আমার মনে হয় এই জায়গাটা একটু সরিয়ে, এশিয়া কাপে তখন কী করবে, দে হ্যাভ নো অপশন। তাহলে এটা আমার মনে হয় এটা হওয়া উচিত না। এটা আমি জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা, এটা কিন্তু প্রত্যেক দেশের পলিসি থাকে, বাট আমার মনে হয় এই পলিসি থেকে সরে আসা উচিত। কারণ এটা অনেক বছর যাবতই, অন্যগুলো ঠিক আছে, অন্য স্পোর্টস, কিন্তু শুধু ক্রিকেটের ক্ষেত্রে বালা এটা হচ্ছে, এটা হওয়া উচিত না। হলে সব গতি বন্ধ হবে, আর স্পোর্টসের জন্য আমার মনে করি এটা হওয়া উচিতই না, একদমই না। এবং এশিয়া কাপেও শেষ পর্যন্ত যে দুদল মুখোমুখি হতে যাচ্ছে তার পেছনে একটা বড় ভূমিকা আছে বাংলাদেশেরও। আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি, যিনি বেশ একটা চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে এশিয়া কাপের এজিএম করেছেন। ভারত পাকিস্তানের মধ্যে একটা মধ্যস্থতাকারীর ভূমিকাও আমরা বলতে পারি। আরিফুর রহমান বাবু, আপনি নিশ্চয়ই কাভার করেছেন। আমিনুল ইসলাম বুলবুল
সভাপতি হিসেবে এখন ইন্টারিম বাংলাদেশের গভর্নমেন্টের মতো ইন্টারিম দায়িত্ব পালন করছেন, কিন্তু সামনে বিসিবি নির্বাচনও আছে, সেখানেও আমিনুল ইসলাম বুলবুল একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছেন কিনা? হ্যাঁ, আমার মনে হয় আমিনুল ইসলাম বুলবুল একটা বড় ফ্যাক্টর হবেন। কারণ বাই দিস টাইম আমি, যদিও আমাদের রিপোর্টাররা কখনোই সোর্স ডিসক্লোজ করতে চায় না এবং এটা এই পেশার একটা বড় গোমর, তা আমি বলবো না ঠিক কার কার সঙ্গে আমার কথা হয়েছে, বাট বোর্ড অ্যান্ড বোর্ড রিলেটেড ক্লাব ওরিয়েন্টেড বাংলাদেশের ক্রিকেটের ফরমার ডিরেক্টর, কারেন্ট ডিরেক্টর মিলে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের বড় অংশ আমিনুল ইসলাম বুলবুলে ইমপ্রেসড। ওকে, বিকজ তিনি আইসিসিতে দীর্ঘদিন কাজ করে বোর্ড ম্যানেজমেন্টের ব্যবস্থাপনাটা তিনি শিখেছেন, পেশাদারিত্বটা তার ভেতরে গ্রো করেছে, এবং আমাদের দেশের যে কিছু টিপিক্যাল অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের বাইরে গিয়ে আইসিসিতে কাজ করে তিনি সময়ের মূল্য দিতে শিখেছেন, সময়ের কাজ সময়ে করতে জেনেছেন, এবং প্রায়োরিটি বেসিসে কি কি করণীয় সেগুলিও তার জানা হয়ে গেছে। অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল ক্যান রান দ্য বোর্ড, এই সত্যটা এখন আমাদের ক্রিকেট ওরিয়েন্টেড অনেকেরই জানা হয়েছে। আমি মনে করি যে আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেট বোর্ডেরও আশপাশের এবং কানেক্টেড অনেকেই চান। এখন দেখতে হবে তিনি কি ক্লাব লেভেল থেকে তার নির্বাচন করে আসার অবস্থা আছে কিনা। আমি খুব অল্প সময়ের মধ্যে বলে যেতে চাই, ঢাকার 72 ক্লাবের একটা ক্লাবের কাউন্সিলর হওয়া আমিনুল ইসলাম বুলবুলের জন্য কঠিন, কারণ এখানে মোটামুটি কাউন্সিলর কনফার্ম থাকে এবং একটা বড় ডোনেশনের ব্যাপার থাকে, ক্লাব ওরিয়েন্টেড লোক ছাড়া এটা সম্ভব না। সে জায়গায় আমিনুল ইসলাম বুলবুলের থাকা টাফ। এরপরে তার জন্য জায়গা হচ্ছে এনএসসি না, জেলা ও বিভাগীয় ক্ষেত্র, সেখানেও তিনি সেই ক্ষেত্রে তাকে কোন বিভাগ কোন জেলা তাকে দিবে, কারণ সেই জেলা সংশ্লিষ্ট জেলা বিভাগেরও অনেক লোকজন আছেন। এরপরে থাকবে সার্ভিসেস, ইউনিভার্সিটি এবং প্লেয়ার্স কোটা, সেখানেও একটা চয়েস থাকে, একটাই মাত্র। সেখানেও আমিনুল ইসলাম বুলবুলের জন্য টাফ, কারণ তিনি 15 বছর দেশেই ছিলেন না। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির যে কোটায় দুজন সরাসরি আসবেন, যেখানে নির্বাচনেরও কিন্তু কোনো প্রসঙ্গ নেই, তারা মনোনীত করে দিবে, সেই মনোনীত প্রতিনিধি হিসেবে কাউন্সিলর হিসেবে তিনি বোর্ডে ঢুকবেন, পরিচালক হবেন। আমার কাছে যেটা মনে হয়, এনএসসি যেহেতু ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে মাত্র 2 মাস আগেই দায়িত্ব দিয়ে বোর্ডে বসিয়েছে, এনএসসি জানে যে নির্বাচনটা হবে অক্টোবরে, কাজে যদি অক্টোবরে নির্বাচন হয়, আমার ধারণা আমিনুল ইসলাম বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদের চয়েসেই বোর্ডে চলে আসবেন। খুব সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুল যে অনেকগুলো কাজ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তার একটা কাজ ছিল বাংলাদেশের টেস্টের 25 বছর পূর্তি উদযাপন। সেই অনুষ্ঠানে আমরা সবাই ছিলাম, জাভেদ ওমর বেলিম আপনিও ছিলেন ওই টেস্টের একজন সদস্য হিসাবে। সো আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আপনার পরিচয় তো নিশ্চয়ই এখন নতুন না, সভাপতি হিসেবে প্রথম দেখছেন না, কিন্তু তিনি এখন যে কাজ করছেন, আপনিও কিছু না কিছু কোনো না কোনোভাবে যুক্ত হয়েছেন। আপনি আসলে কতটা মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ভিশনারিটা হওয়া দরকার, যে ভিশন, আঞ্চলিক ক্রিকেট সংস্থানে অনেক কথা হয়, ঢাকার বাইরে ক্রিকেট ছড়ানো, সেসব দিকে আসলে ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যেতে পারছে কিনা বা চেষ্টাটা করছে কিনা? সোফার কিছুটা হলে উনি করছে, বাট আমার মনে হয় উনি যেন পুরাপুরি দায়িত্ব পাবেন লম্বা সময়, বাবুবে বললেন, তাহলে এটা ভালো হবে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমি কাউকে ছোট করছি না, যে কোনো বোর্ডই আসছে বাংলাদেশে। আমি তো খেলার অবস্থা থাকা বা খেলার আগেও অনেক বোর্ড দেখেছি, আমরা কখনো কোনো মাস্টার প্ল্যান আমরা করিনি। আমাদের মতো দেশ হোস্ট করেছে 2011 ওয়ার্ল্ড কাপ, ওইখানেও কিন্তু আমরা স্টেডিয়ামের কথা বলছি, মাঠ তৈরি করতে পারিনি বা পলিসি মেকিং। আগেও আমরা বাংলাদেশ টিম নিয়ে এইচপি 2-1টা ব্যাপার নিয়ে আন্ডার-19 ম্যাক্সিমাম, কিন্তু আমরা যে স্ট্রাকচার টোটাল কে আমার বাচ্চা বা আপনার ছেলে বাহুবার ছেলে কোথায় মানে একটা লেভেলে যখন যাবে, আন্ডার-14 এইজ লেভেল, আন্ডার-16, ওইটা কিন্তু আমরা কোয়ালিটি করতে পারি না। বা আমাদের সময় যে বাবু ভাই বলতে পারবেন, উনিও স্কুল ক্রিকেট বা আমাদের সময় সেকেন্ড ডিভিশনের টপ লেভেল ছিল, তো ওই জায়গায় তো একদম আপনি পঙ্গু করে রেখে দিয়েছিলেন কোয়ালিফাইড টিম। আমিনুল ইসলাম বুলবুল একটা সময় আক্ষেপ করে বলেছেন যে আমি আসলে বুঝি নাই যে বাংলাদেশের ন্যাশনাল টিমের পারফর্ম করাটাই আসল, বাকি আসলে কেউ আলটিমেটলি এই সাকিব, এই জাভেদ উমর বা এই মানে হাবিবুল বাশার বা পাইলট, এরা কিভাবে আসবে, তামিম কোত্থেকে আসবে? এটা তো রকেট সায়েন্স না যে আপনি দিলেন আর চলে আসলো। আপনি একটা প্রক্রিয়ার মাধ্যমে, আর প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখন আপনি দেখেন 10 জন প্লেয়ার
তারা 10টা নাম বলতে পারবে যা তারা এখনও জাতীয় এস্টাবলিশ না কেন, একটাই কারণ যে প্রক্রিয়ার মাধ্যমে আসে ওই লেভেলটা যদি আপনার ইন্ডিভিজুয়াল মেন্টালি বা প্র্যাকটিস করে আপনি স্ট্রং না থাকেন আপনি সার্ভাইভ করতে পারেন না। সো ফাউন্ডেশন, প্রসেস এবং স্ট্রাকচার, এই দিকটা স্ট্রাকচার তো ভেরি পুয়ার আমি বলবো, মানে একদম। কিন্তু আমরা কথা বলছি, আরো একটা হেভিওয়েট নামও শোনা যাচ্ছে নির্বাচন ঘিরে। আরিফুর রহমান বাবু, আপনাকে দিয়ে শেষ করব, যদি সেটা নিয়ে কিছু বলতে চান। হ্যাঁ, বেশ কিছু নাম আছে, তার মধ্যে একটা তো খুবই ক্রিকেট এসপেক্টে অনেক বড় নাম, সৈয়দ আশরাফুল হক সাহেবের নাম আছে, যিনি ফরমার ন্যাশনাল ক্রিকেটার, বিসিবির একটা ভাইটাল সময়ের জেনারেল সেক্রেটারি যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়, এবং এসএসসির প্রধান নির্বাহী ছিলেন। ব্যক্তি জীবনে ইমরান খান, আসিফ ইকবালের মতো বড় বড় ক্রিকেটারের, ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটারের ব্যক্তিগত বন্ধুও তিনি। কাজে আশরাফুল ভাইয়ের ক্রিকেট ক্যারিয়ার, তার ক্রিকেট মেধা প্রজ্ঞা নিয়ে প্রশ্নই ওঠে না। তাকে বোর্ড সভাপতি করার একটা গুঞ্জন না, একটা খবর শুনেছি এবং সেটা আমরা লিখেছিও। এর সঙ্গে মওলানার বড় অফিসিয়াল বিওএর মহাসচিব ছিলেন কুতুবুদ্দিন আহমেদ, কুতুব ভাই, তার কথাও শোনা যাচ্ছে। এবং লাস্ট অফ অল শোনা যাচ্ছে মাহবুব আনাম সাহেবের কথাও। দীর্ঘদিন ঢাকা মওলানার ক্রিকেটের প্রাণ পুরুষ তিনি, ক্রিকেটে অকাতরে খরচ করেন। ক্রিকেট বোর্ডেও আমরা অনেক সময় অনেকেই জেনে না জেনে, বুঝে না বুঝে মন্তব্য করি যে মাহবুব ভাই তো সব বোর্ডেই থাকেন, বাট হি হ্যাজ দ্যাট কোয়ালিটি। মাহবুব ভাইয়ের সেই কোয়ালিটিটা আছে, আমরা যারা কাছ থেকে জানি, বুঝি, তিনি বোর্ড কিভাবে রান করতে হয়, বোর্ডের কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হয়, সেটা দেশে এবং দেশের বাইরে। কাজে কাজে আমার মনে হয় আগামীতে বোর্ডের নির্বাচন এবং সম্ভাব্য সভাপতি নিয়ে একটা মুখরোচক আলোচনা চলতেই থাকবে। এবং যদি অক্টোবরে নির্বাচন হয় তাহলে অবশ্যই সামনের দিনগুলো জাতীয় দলের এশিয়া কাপের পারফরমেন্সের পাশাপাশি বোর্ডের নির্বাচন এবং সম্ভাব্য সভাপতি কে হবেন তা নিয়ে একটা জল্পনা কল্পনার ফানুস উঠতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ আরিফুর রহমান বাবু এবং জাভেদ ওমর বেলিম, ধন্যবাদ দুজনকে। দর্শক, আপনারা দেখছিলেন এনিগমা টিভির পর্দায় ই স্পোর্টস। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফয়সাল তিতুমির। বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হলো, ক্রিকেট বোর্ডের নির্বাচনের কথা হলো। যেই আসুক, আমাদের চাওয়া থাকবে বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে যাক তার মতো করে সামনের দিকে, এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে নিশ্চয়ই আগামী পর্বে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথিদের সঙ্গে। আজকের মতো বিদায়, বাই বাই, টাটা।